স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে, এবং আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। অনেক ধন্যবাদ এবং স্বাগত, সময় দিয়েছেন আপনি আমাদেরকে। এবং দর্শক, আলোচনা নানা পর্যায়ে খবরের নানা বিষয় বিশ্লেষণ করবার জন্য অতিথিরাও পর্যায়ক্রমে সংযুক্ত হন আমাদের সাথে। আমরা আলোচনা করব ঘুরে ফিরে। আসলে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে, এবং তিনি যে বক্তব্যে বিষয়গুলো সামনে এনেছেন, মানুষের নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সেইগুলোই দিনভর অন্যান্য মন্ত্রীদের কাছ থেকে আসলে আমরা খবরে দেখছিলাম। আমরা আলোচনা করতে চাই বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে এর মধ্যে যুক্ত হয়েছেন বলি যদি নীলুফার চৌধুরী মনীষ, বিএনপির দলীয় সাবেক এমপি, এবং আছেন অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন, শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাই একাত্তর জার্নালে। নিশ্চয়ই আলোচনায় আপনারা যুক্ত হবেন আমাদের সাথে। সিরাজুল ইসলাম, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং তিনি সেখানে বেশ কিছু বিষয় খুব পরিষ্কার করে বলেছেন। সেটি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, দ্রব্যমূল্য যেহেতু রোজা শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই বিষয়ে যাতে আমরা এই সময় তিনি বলেছেন যে সিন্ডিকেট মাফিয়া একটি শব্দ তিনি উল্লেখ করেছেন, যে সেটি আসলে ভেঙে দেওয়া বা নিয়ন্ত্রণ রাখা দ্রব্যমূল্যকে, এবং একই সাথে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে হচ্ছে সরকার থাকবে। সব কিছু মিলে আপনার কাছ থেকে যদি একটু বিশ্লেষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ তানিয়াপা। ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা কলাকুশলী রয়েছেন সবাইকে। ধন্যবাদ মনিয়াপাকে, ধন্যবাদ অধ্যাপক নিয়াজ ভাইকে। যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরেই তিনি আজ অফিস করেছেন, এবং অফিসে যাওয়ার সময় ওনার পক্ষ থেকে কিছু বিষয় আমরা দেখেছি যেটা আলাদা রকমের। অর্থাৎ তিনি যখন বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে অফিসের উদ্দেশ্যে রওনা হন, তখন কিন্তু তার সাথে প্রোটোকল থাকলেও তার জন্য রাস্তা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা তিনি করতে বলেননি, ওটা তিনি অ্যালাউ করেননি। এটা চমৎকার একটা দিক ছিল, যেটা সম্ভবত সমসাময়িক বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। প্রধানমন্ত্রীর গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে, এটা আসলে আমাদের মতো দেশে একেবারে হয়তো আমাদের বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যে জ্যাম, সেই জায়গায় হয়তো তিনি সবকিছু করতে পারবেন না, কিন্তু এর ভেতরে হয়তো একটা মেসেজ আছে যে রাস্তাটাও চলাচলের উপযোগী রাখতে হবে। আসি প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাপারে। বহু প্রতীক্ষিত ছিল তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া, সেটা হয়েছে। তারপরে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ আমি মনে করি এই মুহূর্তে অত্যন্ত সময় উপযোগী, খুবই চমৎকার। এই কারণে বলছি যে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে দুর্নীতির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া খুব জরুরি প্রয়োজন ছিল। এর আগে দিয়েছেন, আজকে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই জাতির উদ্দেশ্যে মেসেজ ক্লিয়ার করে দিয়েছেন। তার মানে এখান থেকে একদম যার যে মেসেজ নেওয়া প্রয়োজন সেই মেসেজ নিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি, সেই মেসেজ তিনি সবাইকে দিয়ে দিয়েছেন। এটা একটা বিষয়। আমি 3 দিন আগেই একটা কলাম লিখেছি যে বিএনপি এমন সময় এই দেশের শাসনভার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে, যখন যেদিন থেকে সরকারের যাত্রা শুরু হবে সেদিন থেকেই রোজা শুরু হচ্ছে। এই যে রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, এটা খুবই একটা কঠিন কাজ। আমাদের মতো দেশে, বিশেষ করে আমাদের দেশে এটা সব সময় এলোমেলো হয়ে যায়, নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। সেই জায়গায় সেই চ্যালেঞ্জের ভেতর দিয়েই যাত্রা শুরু হলো। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রধানমন্ত্রী এই জায়গায় ইঙ্গিত করেছেন, কথা বলেছেন, এবং এইখানে শুধুমাত্র সরকারের বা প্রধানমন্ত্রীর বক্তব্য, ইঙ্গিত এবং সদিচ্ছা সব কথা নয়। এইখানে দরকার আছে আমাদের যারা দেশের জনগণের উপরেও এটা নির্ভর করে। দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণের যে প্রশ্নটা, এটা কিন্তু জনগণের সাথেও রিলেটেড। আমার প্রয়োজন 1 কেজি, আমি যদি 5 কেজি কিনি তখন বাজারে ঘাটতি পড়বে, দাম বাড়বে, এটা একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম উনি যেটা বলেছেন যে মাফিয়া চক্র, সিন্ডিকেট মাফিয়া চক্র, এইটা ভেঙে দিতে হবে। এইটা আমরা
বিগত সময়ে দেখেছি যে এমন আলোচনা হয়েছে যে মন্ত্রী বলেছেন যে আমি যদি এই সিন্ডিকেটের লোকজনের নাম বলি তাহলে আমার চাকরি থাকবে না। মন্ত্রী নিজে বলেছেন, বাণিজ্য মন্ত্রী। তো সেই জায়গায় এই কাজটা করা খুব জরুরি এবং এই কাজটা করতে হবে। আজকে দেশের পণ্যের দাম, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে সিন্ডিকেট ভেঙে দেয়া, সিন্ডিকেট ব্যবস্থাকে একেবারেই নির্মূল করার কোনো বিকল্প নেই। কারণ এখান থেকেই সমস্ত সব কিছু কলকাঠি নড়ে মেইনলি। সেই জায়গায় প্রধানমন্ত্রী যথাযথভাবে আঙুল তুলেছেন। আর একটা কথা না বললে না, আমি এই কথাটাও বলবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে। এটা খুবই একটা যৌক্তিক, ভালো এবং সময় উপযুক্ত কথা, সময় উপযোগী কথা। বিএনপি সরাসরি প্রচলিত কোনো ইসলামী দল নয়, কিন্তু আমরা যে মুসলমান বা এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সেই জায়গা থেকে মানুষের একটা প্রত্যাশা থাকে এবং যার একটা প্রতিফলন কিন্তু আমরা বিগত নির্বাচন অর্থাৎ সদ্য সমাপ্ত যে নির্বাচন তাতে দেখেছি। জামাত ইসলাম যদিও এখন বিরোধী দলে, কিন্তু তাদের প্রতি মানুষের একটা সমর্থন, যে বেশ একটা ভালো অঙ্কের সমর্থন আছে, তা কিন্তু ভোটের পরিসংখ্যানে পরিষ্কার। তার মানে তাদের ইসলামী দৃষ্টিকোণটা বা দর্শনটা বা নীতিমালাটাকে হয়তো অনেকে পছন্দ করেছে। সেই জায়গা থেকে নবীজির ন্যায়পরায়ণতা অনুসরণ করে দেশ পরিচালনা, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। এই ঘোষণাটা যেন বাস্তবায়ন হয়, এটা যেন অনুসরণ হয়, এটা আমাদের প্রত্যাশা। অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী যেসব বিষয়ে খুব দ্রুততার সাথে অবস্থান নিয়েছেন, আমরা আসলে তার সামনের দিনগুলোতে দেখতে চাই তার প্রতিফলন সাধারণ মানুষ হিসেবে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যদি একটু আসি, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বরাবরই দেখি যে, কিছুক্ষণ আগে আমাদের অতিথিও বলছিলেন যে আগের বাণিজ্য মন্ত্রীকে এই কথা বলতে হয়েছে যে যদি এই সিন্ডিকেটের বিরুদ্ধে হচ্ছে অবস্থান নেই তাহলে আমার মন্ত্রিত্বই থাকবে না। এত অবস্থা হচ্ছে খারাপ ছিল, এত দুর্বলতা ছিল তাদের ভিতরে। বর্তমান সরকারের কাছে এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাফিয়া সিন্ডিকেট, এই মাফিয়া সিন্ডিকেটটি আসলে ভাঙবার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পদক্ষেপ নিলে পরে এই সিন্ডিকেটটা ভাঙা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, এই মাফিয়াকে ভাঙতে গেলে প্রথমে একটাই কাজ করতে হবে, সেটা হলো চোখ বন্ধ করে কাজ করতে হবে, একদম রাইটলি কাজ করতে হবে যে আমার বাবা, ভাই, আমার আত্মীয় যারাই হোক না কেন এর সদস্য এই সিন্ডিকেটে, আমি কোনো দিকে তাকাবো না। সেই আমি যেটা বলবো যে হ্যাঁ, ন্যায়ত আইনত। দেখেন, আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই, করোনার সময় যখন এত প্রবলেম গেল, তাদের দেশে কিন্তু বলা হয়েছিল ডিমের ক্রাইসিস চলছে, তোমাদের যা দরকার ওই ডিম নাও। দেখা যাচ্ছে একজন মিনিস্টারও লাইন দিয়ে সুপার শপগুলো থেকে তার যদি 5টা ডিম লাগে সারা একদিনের, সে 5টা ডিমই কিনেছে। সে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, শুধু সিন্ডিকেটই এখানে না, মানুষের মধ্যে ভয় এমন একটা জিনিস যে এই জিনিসটা বোধহয় আমি আর পাবো না। যখনই শুনবে এটার ক্রাইসিস হচ্ছে, সে তখন 2 মাস 3 মাস 4 মাসের যার যত টাকা আছে সে কিনে ঘর বোঝাই করে রাখবে। সে কিন্তু অর্ধেক নষ্ট করবে, পচাবে, ফেলে দিবে। তারপরেও কিন্তু মানুষকে আরো কৃত্রিম সংকটে ফেলানো, এই যে কৃত্রিম সংকটটা, এই জায়গা মানুষ যখন বিশ্বাস করা শুরু করবে যে আমার দেশে সিন্ডিকেট নাই, যে একদিন আমার পেঁয়াজটা আটকে ধরে রেখে, আলুটা আটকে ধরে রেখে, চালটা আটকে ধরে রেখে জিনিসের দাম বাড়াচ্ছে। আপনার মনে পড়ে সোয়াবিনের কথা? আগের সরকারের যে বাণিজ্য উপদেষ্টা নিজে বাণিজ্যের লোক, তাকে আওয়ামী লীগের মামলা খাওয়া সত্ত্বেও তাকে আনা হয়েছিল। কিসের জন্য? এসে বলেছিল যেহেতু সে বাণিজ্যের লোক, সে সিন্ডিকেট ভাঙতে পারবে, এবং যেহেতু নিরপেক্ষ সরকার, সিন্ডিকেট ভাঙতে পারবে। উনি কি করলো? হঠাৎ করে বলা নাই করা নাই, 8 টাকা তেলের দাম বেড়ে গেল, লিটারে 8 টাকা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে কি করলো উনি বললেন যে, প্রথমে বললেন আমি এটা জানি না, তারপরে বললেন যে এটাই মেনে নিতে হবে, এবং তারপরে আরো 3-4 বার তেলের দাম বাড়লো। 5 টাকা, 10 টাকা, 8 টাকা, 20 টাকা, যখন যেভাবে বেড়েছে। উনি মাঝে মাঝে এই কথাটা বলেছেন যে আমি জানি না বাজারের সাথে। তো বাজারের সাথে সম্পর্কহীন মানুষটা যদি বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী হয়, তাহলে কিন্তু ওই দেশের কখনো আপনার হ্যান্ড টু মাউথ ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এখানে একটি প্রশ্ন আবার এখনই সামনে আসছে, সেটি হচ্ছে যখন সংসদে ব্যবসায়ীদের সংখ্যা আসলে যদি বাড়ে, তাহলে এভাবে বাজারটি নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা আসলে এই বিষয়ে আপনার মন্তব্য নেব, এবং অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন, আপনি তো আছেনই, তবে বিরতির পরে আসলে আপনাদের কাছে আমার আসতেই হচ্ছে। দর্শক, বিরতি নিচ্ছি একাত্তর জার্নালে। বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও একাত্তর জার্নালে। আমাদের সাথে নীলুফার চৌধুরী মনি ছিলেন, আশা করি তিনি আবারও যুক্ত হবেন। তবে এরই মধ্যে আমরা অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন তার কাছে যদি একটু আসতেই চাই, সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রীর যে ভাষণ, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এবং যে প্রসঙ্গটি আসলে আমি অতিথির কাছে করেছিলাম, নীলুফার চৌধুরী মনির কাছে, যে সংসদে যখন ব্যবসায়ীদের সংখ্যাটি বেশি হয়, তখন আসলে এই বাজার নিয়ন্ত্রণ করাটি সরকারের জন্য কতটা সহজ বা কঠিন বলে আপনার দৃষ্টিতে মনে হয়? ধন্যবাদ একাত্তর টেলিভিশনের আমার সহ আলোচক সহ দর্শক শ্রোতাবৃন্দকে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। আমরা দেখলাম আজকে নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, এবং তিনি তার যেই বাস্তবসম্মত একটা উনি যে বক্তব্য দিলেন, সেটা আজকে মন্ত্রিসভার যে বৈঠক, সেই সিদ্ধান্ত, সেটা যেগুলো নেওয়া হয়েছে তার আলোকে ওনার যে কর্মপরিকল্পনা উনি বলে আসছিলেন, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। বাজার নিয়ন্ত্রণ বাংলাদেশের মতো জনবহুল এই তৃতীয় বিশ্বের দেশে অত্যন্ত কঠিন একটা বিষয়। আমরা জানি যে এই বাজার বিশেষ করে রমজান মাস এলে ব্যবসায়ীদের মধ্যে আরো অনেক বেশি লাভবান বা লাভ করার একটা প্রচেষ্টা আমরা দেখি, যেটা যদিও উন্নত বিশ্বে দেখি আমরা বিপরীত চিত্র, যে কোনো ধর্মীয় উৎসবে বরঞ্চ আরো বেশি সহজ করা এবং দাম মূল্য হ্রাস করা, এটা আমরা উন্নত দেশগুলোতে দেখি। কিন্তু বাংলাদেশের যে চিত্র দেখা যায়, যে রমজান মাস আসলে এক শ্রেণীর ব্যবসায়ী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, তাদের যে প্রতি মুনাফা, সেদিকে তারা ধাবিত হন এবং সেই লক্ষ্যে কাজ করেন। এখন আমাদের যিনি সহ আলোচক বলেছেন যে আসলে এটা যে মানুষের এই করোনার যে সময়কাল উল্লেখ করে উনি বলছেন যে মানুষের যে সচেতনতার লেভেল এবং আমাদের যে সংস্কৃতি বাংলাদেশের, এটা একটু আমরা গুরুত্বের সাথে পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই যে মজুত করার জায়গা এবং রমজান মাস আসলে এগুলোকে একসাথে একটা জায়গায় নিয়ে জাস্ট রমজানের শুরুতে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এই যে সংস্কৃতি, সেটার জন্য দরকার শুধুমাত্র সরকারের মনিটরিং না, সরকার মনিটরিং অত্যন্ত জরুরি। সরকার মনিটরিং করবে এবং সেখানে মনিটরিং এর মধ্যে ইফেক্টিভ একটা মেকানিজম থাকতে হবে। কেউ যদি ভায়োলেট করে, সেই ভায়োলেশনের প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিবে, যার মাধ্যমে বাজারে আতঙ্ক না ছড়িয়েই একটা সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। এবং সেখানে যারা ভোক্তা, তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, ভোক্তাদের সচেতনতা, এবং তারা যে কোনো ব্যবসায়ী এই যে দাম বাড়ানোর যে প্রক্রিয়া, আমরা যদি দেখি ক্ষুদ্র রিটেল সেলার থেকে শুরু করে একদম পাইকারি বিক্রেতার মধ্যে যে দামের পার্থক্য, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম, সেগুলোর ব্যাপারে আমাদের ভোক্তাদের সচেতন হওয়ার বিষয় আছে। ভোক্তা অধিকার যে আইন আছে, আমরা দেখেছি ভোক্তা অধিকার যে কার্যক্রম বেশ তারা অ্যাক্টিভলি কাজ করে, তাদের পরিসরটা যদি বাড়ানো যায়, যদিও সীমিত পরিসরে তাদের জনবল সীমিত, আমরা সে জায়গায় জনস্বার্থে সরকার সে জায়গায় একটা ফোকাস তৈরি করতে পারে। এছাড়া আমরা দেখি যে আমাদের যে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারা সক্রিয় থাকেন এই বিষয়গুলোকে বছর ব্যাপী সারা বছরের রেগুলার কার্যক্রমের মধ্যে আনা, এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ভেতরে বিশেষ করে এই নতুন সরকার তাদের যে একটা সদিচ্ছা প্রকাশ করেছেন, আমরা দেখেছি যে শুল্কমুক্ত গাড়ি না নেওয়া সহ বিভিন্ন জনবান্ধব সিদ্ধান্ত, যেগুলো সত্যিকার অর্থে প্রশংসনীয়। তো সেই অর্থে আমরা এই যে পার্লামেন্টে অনেক সদস্য ব্যবসায়ী আছেন, তাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, এবং পাশাপাশি আমাদের যে একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম, যারা কার্যকরভাবে এই বাজার মনিটরিং এর ব্যবস্থাটাকে কি করবে, ইফেক্টিভলি এটাকে মনিটর করবে
এবং যারা ভায়োলেট করবে ব্যবস্থা নিবে। এবং আমরা আসলে ভোক্তাদের- এভাবেই চাই যে কেউ যদি কোনো অনিয়ম করে তাহলে সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, কিন্তু আগের ইতিহাসগুলো আপনাদের ঘাটলে কিন্তু দেখা যায় যে সমষ্টিগত একটা সেভাবে ইয়া করবে। আসলে ওরকম ভাবে কারো বিরুদ্ধে আমরা দাঁড়াতে দেখিনি আগের যে সরকারগুলো ছিল। সেই জায়গায় আসলে এই প্রশ্নটি ছিল। নিরুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে আবারও ফিরতে চাই। সেটি হচ্ছে, যখন সংসদে প্রতিনিধিত্বের জায়গাটি ব্যবসায়ীদের যদি একটু বেশি হয়ে থাকে, তখন এই বাজার নিয়ন্ত্রণ করাটা কি সহজ হবে? দেখেন, যেটা হবার হয়ে গেছে, এটা রেশিওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে, যে সংসদে ব্যবসায়ীদের অবস্থানটা, ওই যে গ্রামে একটা কথা বলে যে যদি যদি সত্য বলি তাহলে মায়া মায়ের খায়, আর যদি মিথ্যা বলি তাহলে বাবা এটো খায়। তো আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে ব্যবসায়ী শ্রেণীটা তারা তাদের সম্পর্কে বলতে গেলে আরো 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 সমস্যায় পতিত হতে হবে। কারণ এই ব্যবসায়ীদের মধ্যে কোনো কোনো ব্যবসায়ী একসময় বলতেন যে যে পয়সা চাঁদা দিতে হয়, যে পয়সা দিয়ে আমার ব্যবসা ঠিক রাখতে হয়, ঠিক তার অর্ধেক পয়সা দিয়ে যদি আমি সংসদ সদস্য হতে পারি, তাহলে আমার তো একুল ওকুল দুই কুলি আমার লাভবান, আমার তো সমস্যা নাই। ওই জায়গাটা থেকে সেই দিন যদি ওই জায়গাটাকে তারা যারা ছিলেন তখন যদি বাদ দিতে পারতেন, তাহলে কিন্তু আজকে এই যে বাদ ভাঙা ব্যবসায়ীরা সংসদে আসতে পারতো না। এখন এসেই যখন পড়েছে, তাহলে আপনার আইনের অনুশাসনের বিকল্প কিছু হতে পারে না। আর ইন ফিউচার ব্যবসায়ীদের জায়গায় আস্তে আস্তে যখন আপনি জায়গাগুলোকে কঠিন করে দিবেন, যে যেমন ধরেন বিএনপি মুখ দিয়ে বলে না ইশতেহারে যে গাড়ি, সংসদের সদস্যরা গাড়ি নিবে না বা প্লট নিবে না, এটা কিন্তু সংসদে গিয়ে তারা বললেন যে প্রাইম মিনিস্টার বললেন যে গাড়ি এবং প্লট সংসদ সদস্যরা নিবেন না। তো এই যে নিবেন না, এটা কিন্তু কিছু কিছু সংসদ সদস্য একটুখানি ধাক্কা খেলো। তারপরে যখন দেখবেন যে আরো কঠিন কোনো, এখানে লাইক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল যেমন ছিল, হ্যাঁ, যে কেউ যদি তার নিজের কাছের লোক যদি মিনিমাম যদি অন্যায় করতেন, উনি সাথে সাথে তাকে বের করে দিতেন এবং তাকে শাস্তির মুখোমুখি আনতেন। তো এই জায়গাটা যখন হবে, তখন কিন্তু অনেকেই বলবে বা ছেড়ে দেবে, কেঁদে বাঁচি, আমার ব্যবসায়ী ভালো, আমার ওইখানে টাকা পয়সা আছে, সবকিছু আছে, আমি 2-4টা এমপি পকেটে রাখতে পারবো, সেটা ঠিক আছে, আমি নিজে যাব না। এটা কিন্তু আমি কনফার্মলি বলতে পারি যে, এবং সেই সাথে যদি এই যে টিআর জিআর কাবিখা এই জায়গাগুলো, এই জিনিসগুলো যদি আপনার চেয়ারম্যানদের কাছে, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের এই মেয়র চেয়ারম্যানদের কাছে যদি এটা হ্যান্ডওভার করা হয় এবং এমপিরা শুধুমাত্র আইন প্রণেতা হিসেবে কাজ করে, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার অধিকাংশ আপনার যারা আপনার এসে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসে কিংবা প্রতিযোগিতায় তারা হঠাৎ করে এগিয়ে যায়, এই এগিয়ে যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে রাতারাতি। আমরা সেই ধরনেরই আসলে প্রত্যাশা করতে চাই যে সরকার যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে সে যদি কোনো অন্যায় করে তাহলে অবশ্যই কঠোর অবস্থানে যাবে। একই সাথে একটু আপনার কাছে একটু জানতেই চাই, সেটি হচ্ছে যে শপথ নেওয়ার পর যখন সংবিধান সংশোধনের পরিষদে যেই জুলাই সনদে যে বিষয়টি উল্লেখ ছিল এবং সেখানে বিএনপি সদস্যরা তারা শপথ নেয়নি, এই যে একটি প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত ইসলামের আমির। তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি অনেকটা হচ্ছে এখন আর আগের মতো অবস্থানে নেই। তারা নির্বাচনের জন্য হা ভোটে সাধারণ মানুষকে বলেছে হা ভোটে ভোট দিতে, কিন্তু যখন এটি বাস্তবায়নের সময় আসলো তখন তারা সেখানে পিছু হাঁটলো অনেকটা। তিনি বলেছেন যে বিএনপি এক্ষেত্রে হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, এই ধরনের একটি শব্দ তিনিও বলেছেন। এই বিষয়ে আসলে যদি আপনার কাছ থেকে একটু মন্তব্য শুনি। দেখেন, এমন তো কথা ছিল না যে শপথের সময় ওইটাও একটা শপথ হবে। কোনোখানে আমি পড়িনি, আমি তো অনেকগুলো পড়ার চেষ্টা করেছি। কোনো সংস্কারের এইখানে এই যে গণভোট, এই ভোটটার এখানেও কথা ছিল না যে এটার জন্য আলাদা শপথ নিবে। ওনারা হঠাৎ করে হঠাৎ এক একটা আইন বানাবেন, আর সেই আইন বিএনপিকে সেই আইনের মুসলেকা দিতে হবে। এটা কোন ধরনের আইন? এটা এই বানানো আইন কতদিন চলবে? আপনি দেখেন, গণভোটে বিজয়ী হয়েছে, ভালো কথা,
বিএনপি তো সেটা নিয়ে কথা বলেনি। বিএনপি সংসদে যাবে, তারাও সংসদে যাবেন, সবাই সংসদে যাবেন, যাওয়ার পরে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আবার আলোচনায় আসবে। কারণ আমরা বারবার করে তখনও বলেছি, এই সংস্কার যারা করছেন তারা কতটুকু ক্ষমতাধর, তারা তো একটা ইন্টারিম গভর্নমেন্টের বই কিছুই না, তাহলে তারা কতটুকু করতে পারে আর কতটুকু করতে পারে না এটাও তো আমাদের বুঝতে হবে। আর আমরা কখনোই 24-এর বাইরে না, 24 আমাদেরকে ঘিরেই, আমরা 24-কে ঘিরেই। 24-এর কোনো আপনার সমস্যা হোক এটা আমরা চাইবো না, কিন্তু এই 24 দিয়েই ওই আরেকবার যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে, ঠিক তেমনি কারণে অকারণে চেতনা বিক্রি হবে এটাও আমরা চাই না। আমরা চাই যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে, এবং যারা এই রিস্ক নিয়েছে, রিস্ক নেওয়া মানুষগুলো বিপদে পড়ুক এটাও আমরা চাই না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বিএনপি সংসদে যাক, সংসদ চালু হোক, অধিবেশন বসুক, তারপরে আলোচনা হবে। মুনিয়াপা, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে এই যে বিষয়টা ছিল না সেই বিষয়টা এখন তৈরি করে এনে বিএনপিকে এক ধরনের এই 24 বিরোধী একটা শক্তি বা দল বা এইরকম কিছু একটা প্রমাণের বা করার চেষ্টা করা হলো? আপনি আমার মনের কথা বলেছেন। আমি আপনাকে বলি, বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধের অগ্রাধিনায়কের মতো প্রথম কাতারে নিজে যুদ্ধ করেছেন। তারপরেও বিএনপির ম্যাক্সিমাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত ম্যাক্সিমাম লোক বিএনপির মুক্তিযোদ্ধা। আমরা কিন্তু কখনো মুক্তিযোদ্ধা বিক্রি করি নাই। ঠিক তেমনি এই যে চেতনা, আমি যে কথাটা বললাম আপনি যেটা টান দিলেন, এই চেতনায় বিএনপির অবদান অনেক বেশি। বিএনপি নীরবে নিভৃতে বলতে পারেন তাওয়া গরম রেখেছে, তাওয়া গরম করেছে, এখন সেই তাওয়ায় আপনি ডিম ফেলবেন না পানি ফেলবেন, যেটাই ফেলবেন সেটাই টকবক করে ফুটবে। তো আপনি করেছেন, আমরা অস্বীকার করি না, আমরা আপনাদের সামনের কাতারে থেকে ছাত্ররা করেছে আমরা স্বীকার করি, আমরা সবসময় স্বীকার করতে চাই, কিন্তু সেটাকে ধরে কারণে অকারণে দেখেন যারা সামনের কাতারে থেকে ছিল তারাও তো অন্যায় করেছে অনেক, আমরা দেখেছি না? আপনার এই যে মন্ত্রণালয়গুলো, সব মন্ত্রণালয়গুলো এই ছোট ছোট মানুষগুলোকে সদস্য করেছে, তারা তো কোনো হিসেবই বুঝে না, আইনই বুঝে না, কি হয়েছে তাতে? তারাও তো বিভিন্ন বাড়ি বাড়ি ডাকাতি করেছে, তারাও তো আপনার সাবেক এমপি, তার বিচার হবে, তার বিচারের ওইখানে তো কোনো উপদেষ্টা, কোনো আপনার নেতা সামনের গোছে, তারা তো সকালবেলা গিয়ে এরকম ডাকাতির মতো করে যেতে পারে না, চাইতে পারে না 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, এরকম তো বলতে পারে না। তো এই যে এই জিনিসগুলো তারা বলেছে, আমি তো এটার উপর তো আমি বলতে পারি না, সে যত রকম মুক্তিযোদ্ধা হোক, সে যদি চরম অন্যায় করে, অন্যায়কে তো আমি অন্যায় বলবো, তাই না? এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে মব কালচারের দিন শেষ, এখন থেকে আর এই ধরনের কোনো কালচার বাংলাদেশে আর দেখা যাবে না। কিন্তু এটির পাশাপাশি এই মব কালচারটা কিভাবে আসলে রোধ করা যাবে? কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছিলাম, বিশেষ করে সবার আগে আমরা যে কোনো ক্রাইসিসে নারীদের উপর আক্রমণ করার যে প্রবণতা থাকে সেটি থেকে এখনও কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি। এই মব কালচারের মধ্যেও আমরা নারীদের উপর আক্রমণের কথা আমরা দেখেছি, এবং যেটি আসলে একটি রাজনৈতিক দল নারীদেরকে এত হেয় প্রতিপন্ন করে কথা বলেছে এবং খুব নোংরা ভাষায় কথা বলেছে, তাদের সমর্থকেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে যেহেতু বিএনপি এখন ক্ষমতা এসেছে, তাই নারীরা এখন হয়তো আগে যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতো তারা সেভাবে করবে, কিন্তু সেখানে যদি নারীর কোনো ধর্ষণের শিকার হয়, কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, তার দায়িত্ব হচ্ছে যারা করছে, অর্থাৎ যারা হ্যারাসমেন্টটা করছে, যারা ইফটিজ করছে, যারা ধর্ষণ করছে, তাদের উপর আসবে না, আসবে সরকারের উপর। মানে এ ধরনের একটি কারণ কেন হচ্ছে, মানে বিএনপিকে সরকার হিসেবে নির্বাচিত করেছেন সাধারণ মানুষ। আমি আপনার কথার সাথে একমত হয়ে, আপনার প্রশ্নের মধ্যে উত্তরগুলো ছিল, আমি তারপরে একমত হয়ে বলি, দেখেন পৃথিবীর উন্নত দেশগুলো দেখেন, যে আপনার সবচেয়ে উন্নত দেশেও যদি 5 মিনিট কারেন্ট না থাকে বা কোনো জায়গায় যদি সুবিধা পায়, সেখানেও কিন্তু এটা শক্তির উপর কম শক্তির এক ধরনের অত্যাচার চলে, সেখানেও কিন্তু রেপ হয়। তো সেখানেও কিন্তু, তার মানে আমি এটাকে উৎসাহ দিচ্ছি না, আমি বলছি আইনের অনুশাসন যত মজবুত হবে
যত রকম আইনের অনুশাসনকে মানুষ ফলো করবে তত এই আশঙ্কাগুলো কমে যাবে। এই যে আশঙ্কাগুলো কমে যাওয়ার জন্য যেটা করার, ওনারা তো পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। ওনারা নিজেরা, আপনি দেখেন, আপনি হিসাব করে দেখেন, ওনারা বিএনপি নামে বলছে চাঁদাবাজির কথা বলছে, অথচ সমগ্র বাংলাদেশে ওনাদের নেতাদের দেখেন, ওনারা তো এইটুকু বলছে যে ধর্ষণের চেয়ে পরকীয়া শ্রেয়। এই যে এই ধরনের কথাগুলো তারা বলেছে, এটা কিভাবে কোন আইন দিয়ে বানিয়ে বলেছে আমার কোনো মানে বোধগম্য হয় না। তো এই যে তারা যে বিভিন্ন জায়গায় এই যে অন্যায় অপকর্মগুলো, তারাও কিন্তু এই জায়গায় কম করছে না, কম করে নেয়। তারাই যে আগামীতে করে বিএনপির ঘাড়ে দিবে না এর কোনো নিশ্চয়তা নেই। আপনার মানে মনে এক আছে? ধরনের ভয় ভীতি সামাজিক আমি মাধ্যমের আপনাকে বলি, জি 95-96 দিকের ঘটনা নাকি 93 দিকে ইয়াসমিন হত্যাকাণ্ড, ইয়াসমিনের যে রেপ করাটা পুলিশ দ্বারা, সেখানে বিএনপি সরকার তখন ক্ষমতায় ছিল। একটা ইয়াসমিন কি পরিমাণ নাড়া দিয়েছিল বিরোধী দলরা, সেটার জন্য বিএনপিকে অনেক মাসুল গুনতে হয়েছে। ঠিক একই অবস্থায় এরকম ইয়াসমিন কত 15.5 বছরে আমরা দেখলাম, কত এই 1.5 বছরেও দেখলাম, কিন্তু কিছুই হয় নাই। আজকে এই একদিন ক্ষমতা দায়িত্ব নেওয়ার আগেই তারা এই ধরনের কথা বলছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনের অনুশাসন কায়েম করবে। আইনের অনুশাসনের মাধ্যমে এটা কায়েম থাকলে প্রত্যেকটা, শুধু রেপ না, শুধু ইফটিজ না, শুধু আপনার মব না, প্রত্যেকটা সেক্টরে যদি আমি আইন নিজে পালন করি, একজন মন্ত্রী হিসেবে, একজন প্রধানমন্ত্রী হিসেবে, একজন এমপি হিসেবে, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, উনি রাস্তায় কোনো প্রটোকল নেন নাই ওইভাবে, এটা যদি হয় তাহলে সব ক্ষেত্রে মানুষের মধ্যে যেমন শ্রদ্ধা থাকবে তেমন ভয়ও থাকবে আইনের উপর, আইনকে মানার প্রবণতা বাড়বে। অবশ্যই সাধারণ মানুষ কিন্তু আইন মানতে পছন্দ করে। জি, সেই জায়গায় সিরাজুল ইসলাম, যে এই ধরনের বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়ায়, আপনার কাছে কি মনে হয় যে এক ধরনের সমাজে আতঙ্ক তৈরি করা, এক ধরনের ভয় ভীতি তৈরি করার যে জায়গাটি, এবং একই সাথে সরকারের যে পরিকল্পনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, নিয়ন্ত্রণ করা, সেটাও চ্যালেঞ্জের দিকে ছুটছে কিনা তারা? আমরা উত্তরটি নিব, তবে বিরতির পর। দর্শক, বিরতি নিচ্ছে ৭১ জার্নালে, নিশ্চয়ই বিরতির পর আবার আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। সিরাজুল ইসলাম, আপনার কাছে যে প্রশ্নটি আসলে ছিল, এই যে মব কালচারের কথা হচ্ছে, আমরা সবসময় এই সরকারের প্রথম থেকে কিন্তু এটি শিকার হয়েছে সাধারণ মানুষ এবং নানা অঙ্গনের মানুষই। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে ছিল না সরকারের। এখন আপনার কাছে কি মনে হয়, যারা বিরোধিতা করছে বর্তমান সরকারের, তারা নানাভাবে মব তৈরি করবার এবং নারীদেরকে আক্রমণ করবার যে ক্ষেত্রটি তারা তৈরি করছে, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব কালচারের দিন শেষ, কিন্তু সেটি চ্যালেঞ্জের মুখে আসলে পড়ে কিনা, বা কি ধরনের অবস্থা তৈরি হতে পারে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের আলোচনার ভেতরে আমি মনে করি। একটা ব্যাপার হচ্ছে কি, সামাজিক মাধ্যম ব্যবহার করে ইতিবাচক নেতিবাচক দুই রকমের কাজই করা যায়, দুই রকমের প্রচারণায় চালানো যায়, এবং এটার যে কতটা প্রভাব পড়ে তা আমরা একদম সদ্য সমাপ্ত নির্বাচনের আগে যে সমস্ত হয়েছে তাতে আমরা দেখেছি। দেখেন, আমি ছোট করে উদাহরণ যদি দিই, এই নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে এমন প্রচারণা শুরু হয়েছিল, এমন হাইপ তোলা হয়েছে যে কোনো দল মনে করেছিল তারা ক্ষমতায় চলে গেছে, এবং কোনো নেতা, একেবারে জাতীয় নেতা, এমনকি হয়তো দেশের প্রধান পদে বসে গেছেন, এইরকম কিছু ব্যাপার ছিল। অর্থাৎ এটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে সামাজিক মাধ্যমে যে প্রচারণাটা চলে, এটার প্রভাব মারাত্মক। এটা নেতিবাচক ইতিবাচক দুইভাবেই দেখতে পারেন। আমি ছোট্ট একটা কথা, সংশোধনীয় হতে পারে, আমি বলে যেতে চাই, মব কালচার যেটা বলা হচ্ছে, আসলে মব কালচার, এই কালচারটা কিন্তু একটা ইতিবাচক কথা বলা যায়, সংস্কৃতি, এটা অনেক সর্বব্যাপী একটা শব্দ। তো এইটাকে আমি মব কালচার না বলে আমি যদি বলি যে মব সন্ত্রাস, তাহলেই বরং আমার কাছে মনে হয় খুব যথোপযুক্ত হয়, আমার কাছে মনে হয়। তো যাই বলি না কেন, এটার অবসান অবশ্যই ঘটানো দরকার। কিন্তু যেটা বললেন যে এইগুলো করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বা রাষ্ট্র কাঠামোকেই তো চ্যালেঞ্জ করা হয়ে যায়। এই যে অবস্থা, যে মানে ট্রেন্ড সৃষ্টি হয়েছে গত ১-১.৫ বছর যা চললো, আমি এখানে দুটো ভাগ করতে চাই। একটা ভাগ হচ্ছে যে ৫ই আগস্টের আগ পর্যন্ত একটা ভাগ। ধরুন
তখন ফ্যাসিবাদী সরকার ছিল, তাদের বিরুদ্ধে মানুষ রাজনৈতিক সামাজিক বিভিন্ন রকমের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ অনেক কিছু ঘটেছে, সেটা একটা দিক। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর তখন তো দেশটা আমাদের সবার, দেশটাকে আমাদেরকে নিজেদের মতো করে একটা পর্যায়ে একটা জায়গায় নিয়ে যাওয়ার দরকার ছিল। এই দায়িত্ব কিন্তু সবার, যারা 24-এর আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের কাছে তো এই দায়িত্ব বেশি পড়ে। তো অথচ ঘটনাটা ঘটেছে উল্টা, তাদের অনেককেই আমরা এই সমস্ত কাজে জড়িত থাকতে দেখেছি। এটা আসলে কাঙ্ক্ষিত ছিল না। সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যথার্থই বলেছেন যে এইটার অবসান ঘটা উচিত, এখন থেকে এটা আর থাকবে না, এবং এটা নিয়ন্ত্রণ করা মানে শক্তভাবেই নিয়ন্ত্রণ করা দরকার। এক্ষেত্রে নিশ্চয়ই সামাজিক মাধ্যম বা তাদের যারা এর সাথে জড়িত তাদের ভূমিকাটা একটা বিষয়, কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি অবশ্যই। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে দাবি আদায়ের নামে আমরা দেখি যে নানা সময় রাস্তাঘাট দখল করে ফেলা, এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করা, সেটিও আসলে এখন থেকে আর করা যাবে না। এই বিষয়গুলোর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতেই চাই, সেটি হচ্ছে যে নতুন সরকারের সাথে দেশের নানা বিষয়ের পাশাপাশি বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক নানা বিষয়গুলো আসলে থাকে। সেই জায়গায় সবার প্রথম যেই বিষয়টা আসলে আসে সেটি হচ্ছে যে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কেমন হবে। সেখানে প্রথম নাম হিসেবে আমরা আসলে বলতেই চাই যে ভারতের সাথে আসলে বাংলাদেশের এখনকার সম্পর্ক কেমন হবে। আমরা একটু এই বিষয়ে প্রথমে মন্তব্য নিতে চাই অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন আপনার কাছে। সেটি হচ্ছে যে নতুন সরকার, তার যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে জিয়াউর রহমানের ফরেন পলিসিতেই হচ্ছে আমরা ফেরত যাচ্ছি, এবং আমাদের যেই স্বার্থ, যার সাথেই যে স্বার্থ, সবার আগে বাংলাদেশ, এবং সেটা আমরা পই পই করে বুঝে নেব। সেখানে ভারতের সাথে আমরা দেখেছি গত 1.5 বছরে বাংলাদেশের সরকারের, গেল যে সরকার, তার এক ধরনের বৈরিতা সম্পর্ক বেশ প্রকট আকার দেখা গেছে। সেখানে নতুন সরকার এই বিষয়টি নিরসন করতে এবং অন্যান্য দেশগুলোর সাথে, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সাথে কেমন করে আসলে সম্পর্কটা করলে পরে আপনার কাছে মনে হয় যে এই দূরত্বটা দিনে দিনে একটু কমে আসবে? ধন্যবাদ। আমরা দেখছি যে নতুন সরকার আসার, তার যে ফরেন পলিসি সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছে, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক আপনি যেটা উল্লেখ করলেন, এটা আসলে প্রত্যেক দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা জাতীয় স্বার্থ, যেটা ন্যাশনাল ইন্টারেস্টকে প্রাধান্য দেওয়ার কথা বলা হচ্ছে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ জাতীয় স্বার্থের ভিত্তিতেই পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে, এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই যে জিয়াউর রহমানের ফরেন পলিসির কথার ক্ষেত্রে বলা হচ্ছে, মূলত রাষ্ট্র তার মর্যাদা নিয়ে আরেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে, এবং সেই সম্পর্ক স্থাপনের ভিত্তি হবে জাতীয় স্বার্থ, এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা একটা ফরেন পলিসি তৈরি হবে। এখন ভারতের সাথে হোক, চীনের সাথে হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হোক, আমাদের সম্পূর্ণ নির্ভর করবে আমাদের স্বার্থ কিভাবে আমরা সংরক্ষণ করব। সেই ক্ষেত্রে আমাদের সম্মান, স্বার্থ, আমাদের যে রাষ্ট্র হিসেবে আমার যে নিজের যে গুরুত্বের জায়গা, প্রায়োরিটির জায়গা, আমি কোন জায়গায় প্রায়োরিটি দিচ্ছি, আমার যে ডিপ্লোমেসি, সেটা ট্রেড ডিপ্লোমেসি থেকে শুরু করে আমার যে বর্তমান যে বাস্তবতায় বিশ্ব বাজারে যে আমার যে বাজারে আমার যে কি কৌশল হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমি কিভাবে এই ফরেন পলিসি সেট আপ করছি। এবং কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ থাকবেই, এ ধরনের কোনো বিষয় কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে কোনোভাবে এটা থাকে না। কারণ এখানে কোনো পার্মানেন্ট শত্রু যেমন থাকে না, পার্মানেন্ট বন্ধুত্ব কোনো বিষয় না। সবচেয়ে বড় গুরুত্বের বিষয় হচ্ছে জাতীয় স্বার্থ। সুতরাং সরকার যথার্থই বলেছে, এবং সমমর্যাদার ভিত্তিতে সম্মানের সাথে রাষ্ট্র তার রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করবে। এবং আমি মনে করি যে সেই ফরেন পলিসি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে ক্ষুদ্র রাষ্ট্র, সেটা আপহোল্ড করে চলাটাই গুরুত্বপূর্ণ, এবং বর্তমান সরকার সেই পথেই এগোচ্ছে বলে আমি মনে করি। নিশ্চয়ই। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু জানতে চাই, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের, কারণ যেহেতু ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি তো ভারতে রয়েছেন,
এবং তাকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে বারবার গেল সরকার হচ্ছে উদ্যোগ বলেছে যে তারা কথা বলছে, চিঠি চালাচালি করছে, কিন্তু কোনো ধরনের ফলাফল আসলে সেখানে পাওয়া যায়নি। বর্তমান সরকার তারা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবেন কিনা, বা কি মনে করেন আপনি যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি আবার কোনো ধরনের বাধা হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, সম্পর্ক, আমার সহালোচক যে কথাটা বললেন আমি একমত অনেকটা। সম্পর্কের জায়গায় এবং যেখানে যেখানে ফাটল আছে আমরা চেষ্টা করব ফাটলগুলো যাতে বন্ধ করা যায়। বন্ধ না হলেও সম্পর্কের জায়গায় মানুষ কি বলে জানেন, যে আপনি শুধুমাত্র আপনার মা বাবা এবং প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবেন না। ভারত একটা বিশাল বড় একটা রাষ্ট্র, আমাদের 3 দিকে, আর একদিকে একটুখানি সেটা মায়ানমার। তো এই যে 3 দিকে আমরা একটা ছোট্ট রাষ্ট্র, তার সাথে দেখেন আপনার বিদায় হজেরও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ওইখানে নীতিও কিন্তু একদম যে বিধর্মীদের সাথে, অন্য ধর্মের সাথে, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একদম চরম ক্ষুণ্ণ করা যাবে এমন কোনো কথা লেখা নাই, বরং বলেছে যে ওইটা একটা চুক্তিভিত্তিক কাজ করা যেতে পারে। ঠিক আমরা ওইভাবেই বলছি যে ভারত যে কাজটা করেছে, আমরা চাইবো যে আমাদের অপরাধীদের বিচার হোক। আমরা কোনো প্রতিশোধ চাই না। বিচার হওয়ার জন্য কি করা দরকার, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বিবিসি বাংলার সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমরা কোনো প্রতিশোধ চাই না, তবে আমরা আমাদের উপর অত্যাচারের ঘটনার আমরা বিচার চাই। সেই বিচার চাওয়ার জন্য আমরা একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যে আচরণে করতে পারে সেই আচরণের মধ্যে আমরা আবদ্ধ থাকবো। পাশাপাশি কিন্তু অন্যান্য কিছু নিয়ে, অন্যান্য ব্যবসায়িক বলেন, আন্তর্জাতিক বলেন, ওইসব জায়গায় কিন্তু আবার যখন তারা মনে করে যে আমাদের স্বার্থের ব্যাপার, তখন আবার তারা এক হয়ে যায়। কিন্তু যখন তাদের বর্ডার এরিয়ার যখন যুদ্ধটা কিন্তু থেমে থাকে না, মাঝে মাঝে ওটা চলে এবং এই অর্থটা দখল করছে, সে তারটা দখল করছে, এই অবস্থাটা হয়। এটা পৃথিবীর সব রাষ্ট্রেই। তো আমরা কেন লস করব? আমরা আমাদের জায়গায় আমরা আমাদের কথা বলবো, আমাদের পানির ন্যায্য হিস্যার কথা বলবো, যেভাবে আমরা বিগত দিনেও বলেছি। আমরা চেষ্টা করেছি, আমরা এটা নিয়ে সর্বোচ্চ আদালতে আন্তর্জাতিক আমরা যাব, আমরা আমাদের বিচারগুলোর জন্য তাদের সাথে কথা বলবো, এবং আমাদের যাতে ব্যবসায়িক কোনো যদি আপনার যেটা আগে ছিল, যেমন ধরেন আমাদের একটা পেঁয়াজ আনতে অনেক দূর থেকে আনলে অনেক খরচ পড়বে, সেটা যদি যেটা সস্তা যেখানে পড়বে, জনগণের জন্য যেটা কল্যাণ হবে, সেটা করলে তো দোষের না। এই সরকারও তো করেছে, কিন্তু মুখ দিয়ে বড় বড় আস্ফালন করেছে, কিন্তু কাজ করার সময় কিন্তু ঠিকই করেছে। তো আমি ওই কথাগুলো বলতে চাই না, আস্ফালন কথা বলতে চাই না। আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পররাষ্ট্রনীতি, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে। আমরা এই কথাটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি সেইভাবেই আমরা বলতে চাই। নিশ্চয়ই। এই জায়গায় প্রশ্নটা আপনার কাছেও সিরাজুল ইসলাম, সেটি হচ্ছে যে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব যখন নেন, তারপরে নানা দেশের মানুষের হচ্ছে তিনি শুভেচ্ছা পেয়েছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন সপরিবারে ভারতে যেন তিনি এসে ঘুরে যান। এই মানে আহ্বানের পাশাপাশি যখন যে প্রশ্নটা আসলে মনি আপনার কাছেও ছিল, আপনার কাছেও, যে আওয়ামী লীগের সাবেক নেত্রী এবং আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের যিনি নেতৃত্ব দানকারী, সেই শেখ হাসিনা তো সেই দিল্লিতেই আছেন এবং সবাই সেটাই সবসময় বলেন যে নরেন্দ্র মোদীর পৃষ্ঠপোষকতায় তিনি আছেন বলেই বাংলাদেশ তাকে নিয়ে আসতে পারছে না, বিচারের মুখোমুখি করতে পারছে না। এই জায়গায় আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? হ্যাঁ, ধন্যবাদ। এই জায়গায় আমি দেখব কূটনীতি, ডিপ্লোমেসি আর যুদ্ধ শত্রুতা ভিন্ন জিনিস। কূটনীতির জায়গায় কূটনীতি থাকবে, আর আপনার সাথে বোঝাপড়া যে জায়গা, সেই জায়গায় বোঝাপড়া হবে। দেখেন, ভারতের সাথে মনি আপা বলেছেন, ডক্টর নিয়াজ বলেছেন,
সবাই বলেছেন, আমরা সবাই বলি যে ভারত যেহেতু আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী দেশ, বড় কি ছোট সেটা পরের কথা, সবার আগে বড় কথা হচ্ছে একদম নিকটতম প্রতিবেশী দেশ, আমাদের সাথে বিস্তর সীমান্ত, সব দিক দিয়ে সীমান্ত বলা যায়। তো সেই জায়গায় তাকে ইগনোর করে, এবং প্রতিবেশী দেশ তো আমার সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে সবসময় তার সাথেই উঠা বসা দেখা সাক্ষাৎ সব কিছু, তো সেই জায়গায় তাকে ইগনোর করে বা আমাকে ইগনোর করে ভারতকেও চলতে পারবে, ভারতও চলতে পারবে না। আমরা যেমন 3 দিক দিয়ে ভারত দ্বারা ঘেরা, তার মানে ভারতেরও 3 সীমান্তে আমরা, তো এটাও তো বাস্তব কথা, মানে বিরাট একটা অংশ আমরা। তো সেই জায়গা থেকে ভারত আমাদেরকে ইগনোর করতে পারবে না, আমরাও তাদেরকে ইগনোর করতে পারবো না। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক হওয়া দরকার মর্যাদার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এবং সম্মানের ভিত্তিতে। আপনার সাথে আমার যেখানে সংকট আছে সেই সংকট আমি আলোচনার মাধ্যমে করি। সংকট তো যুদ্ধ করে সমাধান করা যাবে না, আলোচনা, সেখানেই ডিপ্লোমেসির প্রশ্ন। আর শেখ হাসিনা দিল্লি রয়েছেন, নরেন্দ্র মোদীর পৃষ্ঠপোষকতায় রয়েছেন, এই জন্যই তো আরো আলোচনাটা বেশি করা দরকার। আলোচনা করতে হলে তো সম্পর্ক দরকার, সম্পর্ক না থাকলে আলোচনা হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিয়েছেন সেটা তো বিএনপি পাঠিয়ে দিয়েছে তা তো না, ফলে বিএনপি এখানে তো কোনো স্টেক হোল্ডার না। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, তার মানে হচ্ছে যে তাদের দায়িত্ব হচ্ছে বিচারটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার প্রক্রিয়া সম্পন্ন করা। এ দায়িত্বও অনেকটা সরকারের সাথে যায়। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী, ভারত সরকার, ভারতের সাথে আলাপ আলোচনার প্রয়োজন আছে। যার কারণে আমি মনে করি যে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও তার মানে এই নয় যে বিএনপি তাদের সাথে আলোচনা করতে পারবে না, বরং আলোচনার ভেতর দিয়ে সমস্যার সমাধান হবে। আরেকটা প্রশ্ন আপনি যেটা বললেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানাতেই পারেন, এবং আমি মনে করি যে এটাই স্বাভাবিক ভদ্রতা, কূটনৈতিক শিষ্টাচার এবং প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর এক ধরনের দায়িত্ব। যেমন আমরা আরও যদি স্বাভাবিক অবস্থা থাকতো, শেখ হাসিনা যদি দিল্লিতে না থাকতো বা গত 1.5 বছরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা যে রকমের টানাপোড়েন গেছে বা যে অবস্থা তৈরি হয়েছে, যে পক্ষ থেকে যেভাবেই হোক না কেন, এগুলো যদি না থাকতো তাহলে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনের পরে নিশ্চয়ই আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে ভারতকে আরও বেশি আমরাও আমন্ত্রণ জানাতে পারতাম হয়তোবা। কেমন? তো এই জায়গা থেকে আমি বলবো যে কূটনীতির মতোই চলা উচিত, আর প্রতিবেশীর মতোই থাকা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের নিজস্ব যেসব হিস্সা রয়েছে সেগুলো আমরা আসলে যেন আদায় করে নিতে পারি, কারণ সবার আগে বাংলাদেশ নিশ্চয়ই। একই সাথে আলোচনা শেষ করতে চাই। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন। নিশ্চয়ই আবারও কথা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে। দর্শক, একাত্তর জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই অন্য আলোচনায় যুক্ত হবেন আবারও। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। রাজনৈতিক নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হলো, কিন্তু একটি বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আজকে থেকেই আসলে আমরা বলতে পারি প্রথম রমজান শুরু হয়ে গেছে, এবং দিনভর রোজা রাখার পর আমরা অনেক খাবার খাই এবং সেটি খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। চিকিৎসকরা বারবার আমাদেরকে সাবধান করেন, আমরা তাদেরকে বারবারও সেই সাবধানতার কথা আমরা আসলে কোনো গুরুত্ব দেই না। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সালেহ মাহমুদ তুষার। আপনি ধন্যবাদ যুক্ত হয়েছেন ডক্টর তুষার, এবং আপনাকে স্বাগত ৭১ জার্নালে। আপনার কাছে আসলে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে, যেহেতু রোজা শুরু হয়ে গেল, ভাজা পোড়া বাদ দিয়ে আসলে কি খাবো, এই পরামর্শ না দিয়ে অন্য কোনো পরামর্শ কি দেওয়া যায়? এইটা তো মানে নতুন কোনো কথা না যে ভাজা পোড়া খাওয়া যাবে না, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে, এবং এই জিনিসটা নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। কিন্তু আমি একটু বেশি করে জোর দিতে চাই, আমি নিজেও হচ্ছে গিয়ে একটা মানে একটু কাজ করছিলাম একটা প্ল্যাটফর্মে, সেটা মানে তরল খাবার, পুষ্টিকর খাবার, এটা অ্যাকচুয়ালি ভ্যাকসিন হচ্ছে গিয়ে আগামী দিনের জন্য। মানে আমি যদি বলে থাকি কোভিড এর ভ্যাকসিন নিচ্ছি বা বাচ্চাদেরকে আমরা নিয়মিত ভ্যাকসিন দিচ্ছি কি জন্য, একটা রোগকে প্রিভেন্ট করার জন্য, সেইম ভাবে আমি যদি আজকের সেহরিতে বা কালকের ইফতারিতে ভালো খাবার খাই, তাহলে সেইটা হবে পরের দিনের জন্য আমার একটা প্রোটেকশন, আমার সুস্থ থাকার। আমি যদি ইফতার এমন কিছু খেলাম যে পরের দিন আমার অসুস্থি লাগতেছে, আমার বেশি বেশি পানি পিপাসা লাগতেছে, পেট জ্বালাপোড়া করছে, বুক জ্বালাপোড়া করছে, তাহলে কিন্তু আমার রোজাটাও ভালো হবে না, আমি ইবাদতও ঠিক মতো করতে পারবো না। মানে এটা শুধু যে শরীরের বিষয় তা না, এটা কিন্তু স্পিরিচুয়াল একটা দিক থেকেও আমাকে
প্রোটেকশন দিতে পারে না। তবে আমি রোজার জন্য যেটা বললেন, এইগুলি তো কমন কথা, সবাই জানি এবং আমরা মানি না। তো তারপরও আমি যদি বলি যে যে দুইটা জিনিস একদম না পারতেও মানতে হবে, সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট যদি আমি পর্যাপ্ত পরিমাণে পানি ইফতারি এবং সেহরিতে খাই, এবং এই তরল খাবার, পানি বলতে আবার অনেকে করে কি অনেক বেশি চিনি দেওয়া শরবত বা ফিজি ড্রিঙ্কস গুলি খাচ্ছে, বাইরের আর্টিফিশিয়াল জুস গুলি খাচ্ছে, তাহলে কিন্তু তরল খাবার খেয়েও আমি কিন্তু আবার আরেকটা অস্বাস্থ্যকর মানে শরীরের দিকে চলে যাচ্ছি। তো সাধারণ পানি, ফ্রেশ ওয়াটার, স্যালাইন পানি অথবা একটু শরবত হতে পারে, সাথে হচ্ছে গিয়ে ফ্রেশ ফলের জুস, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। এবং আরেকটা জিনিস, আমরা যেহেতু ভাজা পোড়াটা খাচ্ছি, তাহলে আমাদের একটু প্র্যাকটিস যদি করতে পারি, প্রতিদিনই টক দই আমরা যদি একটু 2-3 চামচ টক দই একটু পানির সাথে মিশিয়ে খাই, তাহলেও কিন্তু আমাদের মানে হজমে একটু সহজ মানে উপকারিতা দিবে। এই কয়েকটা জিনিস একটু যদি আমরা মানতে পারি, তাহলেও ভালো থাকবো আমরা অবশ্যই আশা করি, এবং প্রত্যেকের অবশ্যই জন্য সুস্বাস্থ্য। আপনি যে পরামর্শ দিচ্ছেন সেগুলো অবশ্যই আমাদের ভালো থাকবার, কিন্তু এখানে আপনার কাছে আমার যে প্রশ্নটি, আপনি দুটি বিষয় বলেছেন। একটা হচ্ছে যে তরল জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা হচ্ছে বাইরের যে আর্টিফিশিয়াল হয়তো খাবার যেগুলো, সেগুলো না খেয়ে আমরা হচ্ছে শরবত খাই। এখন সেই শরবতের জায়গায় হয়তো আপনারা অনেক সময় বলেন যে লেবুর শরবত, গুড়ের শরবত, এগুলো। আর পাশাপাশি আপনি বলছিলেন যে যেসব ভাজা পোড়া আমরা খাই তার সাথে আমরা হয়তো হজমের জন্য টক দই ব্যবহার করতে পারি। যে প্রশ্নটি আসলে আপনার কাছে এক নাম্বার, সেটি হচ্ছে যে এই লেবুর শরবত, গুড়ের শরবত অথবা প্রাকৃতিক যে ফলের আপনি শরবতের কথা বলছেন, সেখানেও আমরা দেখি প্রচণ্ড রকম কীটনাশক দেওয়া হয়। সেখানে আমরা দেখি যে হচ্ছে নানা ধরনের ইনজেকশন দেওয়া হয় ফলকে তাজা রাখার জন্য। সেটি আমরা আবার অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি। এই দ্রব্যমূল্যের জায়গাটাও হয়তো আপনার কাছ থেকে একটু অবজারভেশনটা আমরা নিব। এটা আর হচ্ছে যে ভাজা পোড়ার যে জায়গাটি, সেখানেও আমরা যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারে যেভাবে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় যখন সেটি উৎপাদনের সময় শস্য অবস্থায় থাকে, এই জিনিসগুলো যখন মিশ্রণটা হয় তখন আসলে আমরা সুস্থ, যতই আমরা খাবারের মানটা নিয়ন্ত্রণ করতে যেতে পারছি না, কমিয়ে দিচ্ছি হয়তো পরিমাণটা, বা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা হয়তো অন্য ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই কীটনাশকযুক্ত খাবারগুলো যখন আমরা খাচ্ছি, আমাদের আসলে কি কোনো উপকার হচ্ছে? কোনো উপকারী হচ্ছে না। আমি আরেকভাবে বলি যে এই যে আমরা শুধু যে মানে ভেজাল খাবার খাচ্ছি, এটা কি জন্য খাচ্ছি? আমরা কয়েকটা টাকা সেভ করার জন্য খাচ্ছি। আমরা দেখা যাচ্ছে একই তেলে আবার পরের দিন ভাজছি, গরম তেলটাকে ঠান্ডা করে জমিয়ে রাখতেছি, ওই তেলে অন্য খাবার ভাজছি। এগুলি কি করছি? কিছু কিছু টাকা সেভ করছি বেসিক্যালি, হ্যাঁ। কিন্তু এই যে অসুস্থ হয়ে এই সেভিং টাকাটাই কিন্তু আমরা মানে ভয়াবহ অসুস্থতায় হাসপাতালে বিল কিন্তু হিসেবে সাধারণ দিচ্ছি। মানুষের তো পকেটে টাকা নেই, তো তারা তো আসলে Exactly. এভাবে সেভ করবে। এবং Exactly. জিনিসপত্রের যে দাম, আমরা আসলে কিছুক্ষণ আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে দ্রব্যমূল্য আমরা রমজানে যেখানে দেখি যে সবচেয়ে বেশি কম থাকে অন্য দেশে, আমাদের এখানে ভয়ঙ্করভাবে বেড়ে যায়। যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা নিয়ন্ত্রণ করার জন্য তিনি কঠোর অবস্থানে থাকবেন, কিন্তু তার প্রতিফলনের আগেই আসলে আমরা দেখছিলাম যে আমাদের সংবাদেও সকাল থেকে প্রচার হচ্ছে সবজির দাম বেড়ে গেছে। অর্থাৎ আমি যদি বিকল্প খাবারগুলো চিন্তা করি, আমার পকেটে টাকা নাই সেটা কিনবার জন্য। মানে ট্রু। আমি আরেকটা ভাবে, আমি নতুন সরকারের কাছে, নতুন প্রধানমন্ত্রীর কাছে একটাই কিন্তু আমার মানে, অনেক কিছু নিয়ে আমরা কাজ করার আগে যদি আমরা খাদ্যের ভেজালটা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুইটা, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার এখন কথা বলার কথা না, কিন্তু খাদ্যের ভেজালটা এত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমাদের এত ইগনোরড এবং নেগলিজেন্সির মধ্যে আছি, এইটাকে যদি অ্যাড্রেস করা যায়, আমাদের স্বাস্থ্য খাত অনেক বেশি প্রিভেন্টিভ হয়ে যাবে। কারণ আমরা এই যে যত অসুখ এখন পাই, যত এই যে ক্যান্সার বা দুরারোগ্য রোগগুলি পাচ্ছি, তার কিন্তু আমি প্রিভেন্টিভ মেজারটাকেই আটকাতে পারছি না। এবং এইটাকে যদি কড়া ভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, আমি বিশ্বাস করি স্বাস্থ্য খাত। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের দেশে প্রতি মাসে প্রায় 400 থেকে 500 কোটি টাকা গ্যাসের ট্যাবলেট, গ্যাসের ওষুধের উপর খরচ করে সাধারণ মানুষ। আবার এই যে গ্যাসের ওষুধ বা এটার যে খরচ করে, তার জন্য আবার 3 থেকে 400 কোটি টাকা, এটার কোনো হিসাব নাই, 3 থেকে 400 কোটি টাকার হয়তো ভাজা পোড়া খাই। আমরা যে মানে রোজার মাসেই ভাজা পোড়া খাই তা না, আপনি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গলির মুখে সিঙ্গারা, পেঁয়াজু, জিলাপি সারা বছরই থাকে। ভাজা মুড়িতে যেভাবে এই যে ছোলা বুট দেওয়া হয়, এবং তাদের এখানে
গ্যাসের প্রবলেম হয় এবং তার সাথে একটা সাধারণ গ্যাসের ট্যাবলেট আমরা খেয়ে নিচ্ছি। তো আমি যদি এই ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু গ্যাসের ট্যাবলেটের মানে পরিমাণও অটোমেটিক্যালি কমে আসবে। এটা একটা বড় সেভ হবে। তো আমি মনে করি খাদ্যের ভেজালটাকে যদি আমরা মানে সোশ্যাল লেভেল থেকে অ্যাওয়ার হয়ে যায় যে আমরা আর যাই করি আমরা খাদ্যের বিষয়ে একদম জিরো টলারেন্স জিরো কম্প্রোমাইজ থাকবো, আমার বিশ্বাস যে আমরা আগামী 10 বছর পরে, কারণ এর ইফেক্টটা লং টাইম ইফেক্ট পাবো, আমরা একদম শর্ট টাইম কোনো রেজাল্ট পাবো না, দেখবো আমাদের স্বাস্থ্য অনেক ভালো আছে। ডক্টর তুষার, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের সঞ্চালক আপনাকে খাদ্যে মানে বিষ মেশানোর যে একটা বিষয় আলোচনায় উল্লেখ করেছেন, সেই জায়গা থেকে আমি বলি, ধরুন আমরা যে কৃষি পণ্য, আমাদের যে ধান উৎপাদন করছি এখন, উচ্চ ফলনশীল ধান, এই ধানে কীটনাশক ব্যবহার করছি, আমরা যে বেগুন উৎপাদন করছি, পটল, ঝিঙে, অর্থাৎ সব কিছুতেই কীটনাশক না দিলে হচ্ছে না। তো এখন কীটনাশক যদি না দিই তাহলে আমার ফলন উৎপাদন কমে যাবে, দেশের মানুষ না খেয়ে মরবে, পাবে না, তখন দাম বাড়বে। আবার এগুলো ব্যবহার করলে আমরা স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ছি, বিপদগ্রস্ত হচ্ছি। এর সমাধান কি? অবশ্যই ধন্যবাদ আপনাকে। মানে খুবই একটা মানে হেলথ ইকোনমিক্স এবং এক মানে মানে কৃষি অর্থনীতি এবং সার্বিক অর্থনীতি বিষয়ক কিন্তু কোশ্চেনটা একটার সাথে আরেকটা কিন্তু একেবারে ইন্টারলিঙ্ক। আমরা যদি এই যে আধুনিক সারা পৃথিবীতেই তো আসলে কীটনাশকের ব্যবহার হয়, কিন্তু সেটার একটা সায়েন্টিফিক মেজারে ব্যবহার হয় এবং সেইটা উৎপাদনের পরে আমরা কিন্তু আবার কিন্তু এক্সট্রা প্রিজারভেটিভ গুলি দেওয়া হয়। আমাদের কিন্তু বেশি রোগগুলি হয় কীটনাশকের চেয়ে পরবর্তীতে যখন এগুলি বাজারজাত করার জন্য এক্সট্রা টাইম ধরে অসাধু ব্যবসায়ীরা বেশি দিন ধরে প্রিজার্ভ করে বাজার দামটা বাড়ানোর চেষ্টা করে, তখনই কিন্তু আরো ভয়ঙ্কর জাতীয় ওষুধগুলি ব্যবহার করা হয় এবং সেটার কারণে কিন্তু আমাদের রোগগুলি বেশি হয়। যার কারণে এটা ডেফিনেটলি কৃষিবিদরা এখানে ইনভলভমেন্ট হওয়া লাগবে, এখানে অর্থনীতিবিদদের ইনভলভমেন্ট হওয়া লাগবে। এখানে আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, এখানে আমরা এর আগেও যখন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কি আমাদের একটা খুব কমন একটি তারা উদাহরণ দেন যে আমাদের সংরক্ষণের জায়গা নেই, আমাদের কোল্ড স্টোরেজ নেই, যার জন্য হচ্ছে আমাদের পণ্য নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে শস্য পণ্য, এটা বেশি দিন ধরে রাখা যাবে না, তাই এই ধরনের আমরা কীটনাশক। আসলেই কি তাই? মানে এটা প্রাকৃতিকভাবে সংরক্ষণ, হয়তো কোল্ড স্টোরেজ আমার নাই, আমার সব এলাকায় সেটা সম্ভাবনা তৈরি করা, সরকারি হোক বেসরকারি ভাবে হোক, প্রাকৃতিকভাবে আসলে, কারণ একটা সময় তো এত কীটনাশক তো এই দেশে ব্যবহার হতো না। অবশ্যই না। এবং এখানেই হচ্ছে কি আমি এটা আমার পার্সোনাল ইয়ে থেকে এবং সবসময় ইয়েতে আমি বলি যে আমাদের কোনো কিছুই প্ল্যান ওয়াইজ হয় না। এই যে কোনো একটা পণ্য খুব বেশি দেখতেছি চলছে বা বাজার দাম বেশি, সবাই আমি হুড়হুড় করে ওইটা প্রোডাকশন করতেছি, তখন ওইটার স্টোরেজের প্রবলেম হয়, অন্যটার দেখা যাচ্ছে ঘাটতি চলে আসতেছে। সারা দেশে কিন্তু যদি একটা সিনক্রোনাইজ সিস্টেম থাকতো যে এই অঞ্চলে আমি জানি আমার দেশের বেগুনের চাহিদা এতটুকু, চালের চাহিদা এতটুকু, আমি তাহলে সেই প্ল্যান ওয়াইজ যদি কৃষি খাতটাকেও প্রোডাকশন তৈরি করতে পারি, তাহলে স্টোরেজের উপরে লোডটা কমে যাবে, আমার সংরক্ষণও করা লাগবে না, তাহলে চাহিদা এবং সরবরাহের উপর একটা ব্যালেন্স মানে ভারসাম্য থাকবে, তখন কিন্তু এই জিনিসগুলি কমে আসবে। কিন্তু যেহেতু আমাদের কোনো সিনক্রোনাইজেশন নাই, মানে আমি এটা শস্যর ক্ষেত্রে যেমন বলছি, আমি কিন্তু এটা ধরেন আমাদের দেশে চিকিৎসক যতজন প্রতি বছর বের হচ্ছে, এটার কিন্তু কোনো ব্যালেন্স নাই, যার কারণে কিন্তু কোয়ালিটিটারও আমরা ধরে রাখতে পারতেছি না। এটা যেমন আমি বলছি কৃষি খাতের কথা, এটা চিকিৎসকের কথা বলছি, এটা ইঞ্জিনিয়ারদের, এটা স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবকিছুর অ্যাকচুয়ালি সিনক্রোনাইজড একটা সিস্টেম মানে সিস্টেমের মধ্যে আসা উচিত। এবং সেটা মানে শুধুমাত্র আমি চিকিৎসক হিসেবে আমার দিকটা দেখবো, আমি কৃষি খাতটাকে আমার মতো করে দেখবো, এবং কৃষি খাতে গিয়ে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা দেখা গেল শুধু আমি উৎপাদন করলো, পরের বছর আবার দেখা গেল অন্য আর একটা ফল নাই। তো এরকম না করে আমাদের অ্যাকচুয়ালি সবাইকেই স্যাক্রিফাইস করতে হবে, সবাইকেই কনসিডারেশন হইতে হবে এবং রেশনাল ওয়েতে প্রোডাকশনে যেতে হবে, মার্কেটিং করতে হবে, ব্যালেন্স তাহলেই হবে।
শুধুমাত্র একটা ভাবে আমার মনে হয় যে আমরা আসলে ঠিক এভাবেই চাই যে যেই সাপ্লাই চেইনের যে বিষয়টি সেটা যেন হয়, কিন্তু দিন শেষে নানা প্রতিকূলতায় এটা কখনোই বাস্তবায়ন করা যায় না। তারপরেও আমরা আশা রাখতে চাই যে হয়তো আমরা একদিন বিষমুক্ত খাবার খাবো, এবং চিকিৎসকরা, আপনি যেমনটা বলছিলেন, চিকিৎসকরা শুধু শহর কেন্দ্রিক নয়, সে তারা গ্রামে উপশহরে সাধারণ মানুষের চিকিৎসা দেবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আলোচনা শেষ করতে হচ্ছে ডক্টর তুষার, নিশ্চয়ই আবার আগামীতে কথা হবে আপনার সাথে। একই সাথে ধন্যবাদ সিরাজুল ইসলাম আপনাকেও। আবারও নিশ্চয়ই আমরা রাজনৈতিক নানা বিষয় নিয়ে হয়তো আলোচনা করব। আজকে ৭১ জার্নাল শেষ করতেই হচ্ছে। দর্শক, এতক্ষণ আপনারা সাথে ছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও।